এত জঘন্য কাণ্ড ঘটানোর পরেও এখনো অসভ্যতামি করে চলেছে পাকিস্তান। এত নিরপরাধ মানুষকে মেরে ফেলার পরেও এখনো নির্লজ্জ পাকিস্তান। কি নির্লজ্জ দেখুন ভূমিকাটা। লন্ডন হাই কমিশনে ভারতীয়রা যখন বিক্ষোভ দেখাচ্ছেন, এই একজন হাই কমিশনের অফিসার, তিনি কি বলছেন অভিনন্দন বর্তমানের ছবি নিয়ে। সে অভিনন্দন বর্তমান মনে আছে আপনাদের, মনে করিয়ে দিই, অপহরণ করেছিল পাক সেনা এবং তাকে দীর্ঘ দীর্ঘ কয়েক ঘন্টা কয়েক দিনের পর ছাড়া হয়েছিল। এবার ধরলে পরে গলা কেটে নেওয়া হবে। কি নির্লজ্জ, কতটা বর্বর হতে পারে এই পাকিস্তান, কতটা বর্বর কতটা নির্লজ্জ হলে পরে এরকম অঙ্গভঙ্গি করতে পারে। 26টি প্রাণ চলে যাওয়ার পরে একজন সেনাবাহিনী জওয়ান, তারও প্রাণ কেড়ে নেওয়া হলো জঙ্গিরা, পাক মদতপুষ্ট লস্করে তৈবার। সরাসরি চলে যাব নিউজ রুম থেকে, রয়েছেন আমার সহকর্মী অতনু। অতনু, এই অভদ্র লোকটি কে, তার পরিচয় কি? এবং আমাদেরকেও বাংলাদেশ বহু থ্রেট দিয়েছে, কিন্তু আমরা কখনো আস্ফালন করিনি। আসলে ভয় পেয়েই কি এই ধরনের আস্ফালন? নিঃসন্দেহে ভয় পেয়ে। প্রথমত তুমি জানতে চাইলে অভদ্র লোকটি কে। পদাধিকার বলে কর্নেল, ইনি একজন ওই ডেপুটি হাই কমিশনে যারা নিরাপত্তার দায়িত্বে থাকেন, সামরিক নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। নামের প্রয়োজন নেই, আসল পরিচয় পাকিস্তানি। নিজের পরিচয় নিজে দিচ্ছেন, ছবি দিয়ে দিচ্ছেন। তার ছবি যে দেখতে পাচ্ছি তা থেকে বোঝা যাচ্ছে তার আসল পরিচয়। এই পরিচয়ের পিছনে আরেকটা পরিচয় আছে। তুমি একটু আগে বলছিলে না যে কতটা নির্লজ্জ, যখন বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন, দূতাবাসের বাইরে ভারতীয়রা বিক্ষোভ দেখাচ্ছেন, সে সময় ভিতরে জোরে জোরে গান বাজিয়ে নাচ হচ্ছিল, সেলিব্রেশন হচ্ছিল, পেহেলগাঁওয়ের হামলা সেলিব্রেশন হচ্ছিল। কতটা নির্লজ্জ হতে পারে? তারপর বারান্দায় এসে এই ধরনের ছবি। হাজার হলো একজন কূটনীতিক, ডিপ্লোম্যাট। পৃথিবী অনেক বড় বড় যুদ্ধ দেখেছে, এর আগে যত যুদ্ধ হচ্ছে সেফ প্যাসেজ দেওয়া হচ্ছে, রক্ষা কবচ থাকে ডিপ্লোম্যাটদের, কূটনীতিবিদদের, যারা যারা হাই কমিশনে থাকেন তাদেরকে দূতাবাস থেকে তাদেরকে সরে যাওয়ার সুযোগ দেওয়া হয়, নিজের দেশে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হয়। তার কারণ বিশ্বাস করা হয় যে এই দুধ বিনিময় এবং দৌত বিনিময়ের মাধ্যমেই সুসম্পর্ক কোনো না কোনো দিন আসবে। কিন্তু এই দুধ বা এই ধরনের রাষ্ট্র, আমি এখান থেকে আসবো, আগে অবসরপ্রাপ্ত সেনাকর্তা, তার একটু বক্তব্য দেখাবো। তিনি কি বলছেন আগে দেখাবো, তারপরে তোমার কাছে আসবো। পাকিস্তান জানে যে এইবার ইন্ডিয়া যেরকম রিয়াকশন দেবে সেটা বালাকোটের চেয়েও বড় আর বেশি হবে। পাকিস্তানের যে আর্মড ফোর্সেস এর যে সাইজ, ওটা ইন্ডিয়ার 10 ভাগের 1 ভাগ। এটা পাকিস্তান জানে। পাকিস্তানের কাছে পয়সা নেই ওয়েপন সিস্টেমস দের মডার্নাইজ করার জন্য। পাকিস্তান আর্মির ফিলসফি হচ্ছে ডেথ অফ ইন্ডিয়া বাই 1000 কাটস। ইন্ডিয়াকে ছোট ছোট আঘাত করতে করতে আমরা ইন্ডিয়াকে পরাস্ত করব কিংবা শেষ করব। এটা কোনোদিন পাকিস্তান করতে পারবে না। 26 জন নিরপরাধ মানুষকে মেরেও এই রকম নির্লজ্জ, অসভ্য, এবং সেনা যোগ রয়েছে। সেনাবাহিনীর উপদেষ্টা লন্ডনের। সরাসরি চলে যাব প্রতিনিধি সহকর্মী অতনুর কাছে। অতনু, অভিনন্দন বর্তমানকে যখন অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছিল, অভিনন্দন বর্তমানকে যখন ফেরানো হলো, অভিনন্দন বর্তমানের কোনো অঙ্গভঙ্গি ছিল না, সেনাবাহিনীর কোনো অঙ্গভঙ্গি ছিল না। সেনা হচ্ছে সব থেকে সুশৃঙ্খল, এই সেনার পরিচয়। শুধু তাই নয়, সেনার পরিচয় আমরা এর আগেও পেয়েছি। আমরা যখন আসিফ মুনিরের বক্তব্য এর আগে শুনেছিলাম, যেখানে তিনি বলছেন যে পাকিস্তানের অবিচ্ছেদ্য অঙ্গ কাশ্মীর, যেখানে তিনি বলছেন আমরা ইন্ডিয়ান না, আমরা অন্যরকম, আমরা হিন্দু না, আমরা অন্যরকম। এই সব কথা বলার 5 দিনের মাথায় তো পহেলগাঁওয়ে এই হামলাটা হলো। সেনাপ্রধান প্রথম থেকেই উস্কে আসছেন, কারণ সেনাপ্রধানের নিজেরই একটা চাপ রয়ে গেছে। তিনি ঘরে বাইরে এমনভাবে জড়িয়ে পড়েছেন যে তার নিজের চাকরি যায় যায় অবস্থার কে না জানে যে পাকিস্তান সেনার কথায় চলে। তো সেনাপ্রধান যখন এই ধরনের আচরণ করছেন, তখন ওই কর্নেল রাহানে, হ্যাঁ, তিনি এই ধরনের কথা বলবেন, অন্যান্য সেনারা এই ধরনের নানা কথা বলে যাবে, সেটাই স্বাভাবিক। পাকিস্তানি হচ্ছে এরকম, তাদের ভাতে মারতে আমরাও ব্যবস্থা নিচ্ছি। দেখুন অভিনন্দন বর্তমানকে যখন ছেড়ে দেওয়া হলো, অভিনন্দন বর্তমানের বডি ল্যাঙ্গুয়েজ দেখুন, আমাদের সেনাবাহিনীর বডি ল্যাঙ্গুয়েজ দেখুন। আর ইনি পাক সেনার উপদেষ্টা, কূটনীতিক, তার আচরণ দেখুন, দুটো দুরকম। এই জন্যই ভারত আর পাকিস্তানের আকাশ পাতাল পার্থক্য।
আর আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা কি বলছেন এই নিয়ে? আমি বলবো অ্যাডামেন্ট তো বটেই, এবং ভয়ের কারণও আছে, ভয়ও পেয়েছে যে ভারত যেরকম ভাবে যা যা বিবৃতি দিয়েছে তাতে তো ভয়েরও যথেষ্ট কারণ আছে। কিন্তু তার সাথে আমি আরেকটা কথা বলবো যে পাকিস্তানের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো নতুন নয়। ৭১-এর একটা বলতে পারি যে তখন ইয়াহিয়া খান বলেছিলেন যে 1000 বছর যুদ্ধ করব, কিন্তু সেই 1000 বছরের যুদ্ধ 14 দিনে শেষ হয়ে গেছিল। এবং যুদ্ধ শুধু করব না, আমরা কচুকাটা করে দেব ভারতীয়দের, এরকম হুঙ্কারও তখন দেওয়া হয়েছিল। ফলে এটা পাকিস্তান করে নিজেদের জনগণকে, তাদের মনোবলটাকে একটু বাড়াতে এবং সেনার মনোবলও বাড়াতে এটা পাকিস্তান করে থাকে। জনগণের মনোবল তো বাড়বেই না, বরং ভাতে মারবে ভারত পাকিস্তানকে। এবার দেখুন মেলবোর্নেও ভারতীয়রা বিক্ষোভ দেখিয়েছেন, ক্ষোভ প্রকাশ করেছেন একেবারে পাকিস্তান হাই কমিশনের সামনে। মেলবোর্নেও বিক্ষোভ এই জঘন্য কাপুরুষোচিত নির্মম হত্যা লীলার, যেভাবে মঙ্গলবার ভয়ঙ্কর হামলা জঙ্গিদের এবং পাকিস্তান পোষিত লস্করে তৈয়বার জঙ্গিরা যারা স্বীকার করেছে, তাদের বিরুদ্ধে দেখুন স্লোগান উঠছে। কিভাবে ভাতে মারবে? সিন্ধু জল চুক্তি স্থগিত, আর এই সিন্ধু জল না পেলে পাকিস্তান শুকিয়ে মরবে। এই সিন্ধু ইতিমধ্যেই ভারত সরকার পরিকল্পনা করেছে কিভাবে সিন্ধুর জল ঘুরিয়ে দেওয়া যায়, পাকিস্তানে যাতে এক ফোঁটা সিন্ধুর জল না যায়। সরাসরি পাহেলগাঁও থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী। কি পরিকল্পনা? দেখো, ভারতের তরফ থেকে 1960 সালের যে সিন্ধু জল চুক্তি রয়েছে পাকিস্তানের সঙ্গে, তা সাসপেন্ড করা হয়েছে এবং তারপর একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং জলশক্তি মন্ত্রী সিআর পাতিল। সেখানে 3টি পর্যায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম। শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্মে কি করা হবে? এক হচ্ছে সিন্ধু নদীতে ড্রেজিং করে তার জল পরিবহনের ক্ষমতা বাড়ানো হবে, বেশি সংখ্যক বাঁধ তৈরি করা হবে। এর আগে যতদিন পর্যন্ত এই জল চুক্তি ছিল ততদিন পর্যন্ত পাকিস্তানের সাথে আলোচনা করতে হতো, বা সিন্ধু যে জল বোর্ড রয়েছে তাদের সঙ্গে আলোচনা করতে হতো কোনো বাঁধ দেওয়ার আগে। কিন্তু ভারত যেহেতু এই চুক্তিকে স্থগিত করে দিয়েছে অনির্দিষ্টকালের জন্য, ফলে ভারত এখন সিন্ধু নদীর ওপরে যত ইচ্ছা বাঁধ তারা তৈরি করতে পারে। ফলে সেই বাঁধ তৈরির প্রক্রিয়া শুরু হচ্ছে এবং একই সঙ্গে নদীপথ ঘুরিয়ে দেওয়ার প্রক্রিয়া প্ল্যান করা হচ্ছে, যাতে নদীপথ ঘুরিয়ে দেওয়া যায়, যাতে এক ফোঁটাও কোনো জল সিন্ধু নদী থেকে একেবারে পাকিস্তানের দিকে না যায়। ফলে বলা যেতেই পারে একেবারে শুকিয়ে মারার যে পরিকল্পনা, একেবারে জল যাতে বিন্দুমাত্র না পৌঁছাতে পারে, সেই পরিকল্পনাই কিন্তু ভারতের তরফ থেকে নেওয়া হয়েছে। এবং সেটা শুধুমাত্র কিন্তু শর্ট টার্ম পরিকল্পনা নয়, একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে। এবং বিশেষজ্ঞরা তারা যেটা বলছেন যে এই যে সিন্ধু চুক্তির যে সাসপেনশন, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ওঠার মতো পরিস্থিতিতে আর নেই। কারণ ভারতের তরফ থেকেও যে চিঠি দেওয়া হয়েছিল এই সিন্ধু চুক্তি সাসপেনশনের ক্ষেত্রে, তারা বলেছিলেন যে একটা গুডউইলের খাতিরে এই সিন্ধু চুক্তি স্বাক্ষর করা হয়েছিল 1960 সালে। কিন্তু যেভাবে পাকিস্তান টেররিজমকে, জঙ্গি হানাকে যেভাবে স্পন্সর করে দিচ্ছে এবং দুদেশের সম্পর্ককে যেভাবে নষ্ট করে চলেছে, তারপরে এই গুডউইল রাখা সম্ভব নয়। ফলে